যে একবার করেছে ধরিনি, তারপরে সেকেন্ড বার ধরেছে। সেম নাম্বারে আমরা কিন্তু বহুবার ট্রাই করেছি, ধরিনি। এবার ধরে পরে কথা বলে আপনি আমাদের বাড়িতে এসছেন কেন অন্যের জিনিস, সেটা কোনো কথা নাকি? আমার ইচ্ছা হলো আমি কেউ আমাকে একটা জামা কারোর কাছ থেকে নিয়ে আমি পরলাম, আমার ইচ্ছা হলো আমি ফেরত দেবো না? সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আরও একবার আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও বেশ আছি। আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর, শিক্ষক দিবস। আমার জীবনে যত মানুষ আমাকে শিক্ষা দিয়েছেন, চেনা অচেনা, আপন পর, তাদের সকলকে শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা। যারা ভালো কিছু দিয়েছেন তাদেরকে অবশ্যই গুরু হিসেবে মাথায় রেখেছি, আর যারা খারাপ কিছু দিয়েছেন তাদেরকেও মাথায় রেখেছি, কারণ তাদের থেকেও আমি সেই শিক্ষাটাই পেয়েছি। সবার আগে তো আমার মা হচ্ছে আমার সবথেকে বড় শিক্ষক, তারপরে হচ্ছে বাকি যারা মানে পড়াশোনা যারা আমাকে শিখিয়েছেন, আমাদের শিক্ষক শিক্ষিকারা, তারা, তারপর তো আদার্স মানুষজন আছেই, তবে মা ফার্স্ট। আর এখন হচ্ছে আমার হাজব্যান্ডও আছে, জানো তো, ওর কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। ভালো মানে খারাপ মানুষের সাথেও ভালো ব্যবহার করা, তারপরে সব কিছুতে অকারণ কেউ তোমায় গালিগালাজ করছে মানে তোমাকে গালিগালাজ করতে হবে, এটা না। এই জিনিসগুলো ওর কাছ থেকে শিখেছি, সততা শিখেছি, ইনোসেন্টনেস শিখেছি। যাই হোক, সবার কাছ থেকে আমরা কিছু না কিছু শিখি, তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখি। তোমরা অনেক টিপস দাও, বড় ছোট নির্বিশেষে সবাই দাও, ভালো লাগে। তোমাদের সকলকে তাই শুভেচ্ছা জানালাম, ঈশ্বরকে জানালাম। তো এখন বাজে দুপুর 2টো। আমি প্রথমে স্টার্টিংয়েই যদি বকবক করে নেই, টাইমটা দেখতে থাকি, বেশি হয়ে যাচ্ছে না তো হয়েও যায়, মানে গল্প করতে করতে হয়ে যায়। আজকে দুপুর 2টো বাজে, আমার আজকে রান্না বসাতে ইচ্ছে করেই বসিয়েছি রান্না, কারণ আমার সকাল সকাল আজকে স্নান পুজো হয়ে গেছে। সকাল 9টার মধ্যে আমার যাবতীয় কাজ, স্নান পুজো সব কমপ্লিট। তারপর ওই কাকি শাশুড়ি এসেছিল, কাকি বোতলটা ফাটিয়ে দিবি, কাকি শাশুড়ি এসেছিল, কাকি শাশুড়ির সাথে গল্প টল্প করছিলাম। তো রান্না দেরিতে বসাতে, কারণ দুপুরবেলা আশিস খাবে না, খাবো আমি আর আয়ুষ্মান। ওই আজকে বানাচ্ছি কি, চলো তোমাদের দেখাই। ভাবলাম ওই জন্যই আর ভিডিওটা শুরু করি, তোমাদের সাথে একটু শেয়ার করবো, কারণ যখন রান্নাটা দেখিয়ে দেবো তখন আমাকে অনেকেই বলবে পায়েল তুমি শেয়ার করলে না। ভেটকি মাছ এনেছিল, ভেটকি মাছের কাটা চচ্চড়ি, গোটা একটা ভেটকি মাছ নিয়ে এসেছিল। তো মাছের মাথা বা যে কাটাগুলো থাকে সেগুলো দিয়ে কাটা চচ্চড়ি হয়। আমি সাদা তেলে করছি, কারণ এর মধ্যে লুচি ভাজার যে তেলটুকু ছিল সেটা দিয়ে করে নিচ্ছি। তোমরা কিন্তু করলে সর্ষের তেলে করবে, ঠিক আছে? ওই কালকে এই কড়াইটাতে লুচি ভেজেছিলাম না, ওইটাই। সকালবেলা ওদেরকে লুচি দিয়েছিলাম ব্রেকফাস্টে। আমি খেয়েছি রুটি আর দই গুড় দিয়ে। আমি ব্রেকফাস্টে এভরিডে রুটি দই গুড় দিয়ে এটা খাই। ওরা যখন যেটা বলে সেই অনুযায়ী ওদেরকে বানিয়ে দিই, বাট আমি যখন ব্রেকফাস্ট করি ওটাই খাই। আমি এখন অন্য কোনো কিছু খাই না, না রুটির সঙ্গে তরকারি নিই, না আলু ভাজা দিই। আমি প্রত্যেক দিন বেশি করে দই পাতি, এবং সকালবেলা ওটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। খেয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি, এনার্জেটিক আছি। খাদ্য অনেক কিছুতে নির্ভর করে, এটা একদম সত্যি। তার সাথে সাথেও মেন্টাল পিসও অনেক কিছু নির্ভর করে। যাই হোক, এখন বেশি কথা বাড়াবো না, আগে রান্নাটা ঝটপট সারি। কি মশলা করে রেখেছি, এর মধ্যে আমি একটু আলু দেবো, তাই ডুমো করে আলু কেটে। আর এখানে মশলাটা বাটবো হচ্ছে আদা রসুন, একটু বেশি করেই দিয়েছি আদা রসুন। রসুনটা মাছে সাধারণত তো রসুন লাগে না, কিন্তু আমি এখানে একটু বেশি রসুন দিলাম, যেহেতু মাছের কাঁটাটা তো আষ্টে গন্ধ বেরোবে। আদা রসুন আর 2টো কাঁচা লঙ্কা, এই কারণে কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো একটা বেশ বড় দেখে কুচিয়ে নিয়েছি। হ্যাঁ, চলো রান্নাটা স্টার্ট করি। এখানে দেবো হচ্ছে প্রথমে ফোড়নের মধ্যে দেবো হচ্ছে শুধু গোটা জিরে। চলো ভয়েসেই কথা হবে। হ্যাঁ, আচ্ছা, যারা নতুন দেখছো তাদের বলে দিই, কড়াইটা দেখে অনেকেরই একটু লাগতে পারে। এটা হচ্ছে আমার ভাজা পোড়ার কড়াই, মানে এর মধ্যে আমি লুচি ভাজি। এটা অনেক আগের কড়াই, যখন আমি খুব একটা অত বুঝতাম না যে কালো কড়াই হয়ে গেলে সেটাকে ঘষে মাজতে হয়, সেই সময়ের কড়াই। তো একটু ডললে এই যে সাইডে যেগুলো ব্রাউন ব্রাউন হয়ে গেছে ওগুলো উঠে যায়। আর ওই কালচেগুলো আর ওঠে না। তবে আমার প্রচুর কড়াই আছে, কিন্তু এইটা হচ্ছে আমার খুব পছন্দের কড়াই। যাই হোক, আমি শুধু তেলের মধ্যে দিয়েছিলাম জিরে ফোড়ন, তারপর পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আগে আলু ভেজে তুলে নিতে পারো, আমি একসঙ্গে কষিয়ে নিই, তাতে আলুটা সেদ্ধও হয়ে যায়। তো পেঁয়াজটা আগে দেওয়ার কারণ পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। আলু দিয়ে পেঁয়াজ দিলে পেঁয়াজটা ভালো ভাজা হতো না। তো তারপরে যে আলুটা দিয়েছিলাম ওটা ওই পেঁয়াজের সাথে সাথে ভাজা হচ্ছে, তার সাথে সাথে সেদ্ধ হচ্ছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সেটাকে দিয়েও খুব ভালো করে
কষছি। তোমরা চাইলে কিন্তু তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিতে পারো, শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, আমি দিইনি, কারণ আমি লাস্টে আমার ঘরে বানানো যে গরম মশলা সেটা অ্যাড করব। আর এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি জিরের গুঁড়ো। ওই মিক্সির যে জারটা ওটার মধ্যে দিয়েই যাতে এই যে মশলাপাতি আছে সব একসাথে মিলেমিশে যায়। খুব ভালো করে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নেবো, আদা রসুনের কাঁচা গন্ধ একদম থাকলে চলবে না। ভীষণ ভালো হয়েছিল জানো তো, গরম ভাতের সাথেই কাটা চচ্চড়ি এত ভালো লাগে। ভেটকি মাছের হতে হবে এমন কোনো মানে নেই, তোমরা রুই মাছের মাথা দিয়েও এই জিনিসটা কিন্তু করতে পারো, বা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারো, তবে সেক্ষেত্রে আরও একটু কিন্তু রসুনটা বেশি দেবে। আচ্ছা, এরপরে এই গুঁড়ো মশলার জলটা দেওয়ার পর টমেটো কেটে কেটে দিয়ে দিয়েছিলাম, সেটাও খুব ভালো করে কষে গেছে এই পর্যায়ে, দেখতেই পাচ্ছ। আর এটাকেও খুব ভালো করে কষছি, আস্তে আস্তে দেখবে কালারটা চেঞ্জ হতে থাকে কষাতে কষাতে, এটাই হচ্ছে ব্যাপার। অল্প তেলে রান্না করলে কি হয়, একটু বেশি সময় ধরে কষাতে হয়, আর যদি তুমি বেশি তেলে রান্না করো তোমার খুব তাড়াতাড়ি তেল রিলিজ করে যাবে। তো এই দেখো এতক্ষণে কিন্তু তেলটা অবশেষে রিলিজ করেছে। এরপর আমি 2-4 দানা চিনি দিয়েছিলাম। আচ্ছা, গতকাল এক বন্ধু কমেন্ট করেছিল আমি ফ্রাইড রাইসে চিনি দিইনি, ফ্রাইড রাইসে চিনি দিয়েছি, আমি ব্রাউন সুগার দিই, তো হয়তো তুমি ঠিক ক্যাচ করতে পারোনি। তো যাই হোক, অবশ্যই সব রান্নায় আমি মোটামুটি মাংস বাদ দিয়ে আর মাছ বাদ দিয়ে, এইটা তো একটু মানে মাখা মাখা করবো বলে সামান্য চিনি দিয়েছি। তারপরে একটু গরম জল দিলাম, কারণ আলুটাকে আরও সেদ্ধ করতে হবে। আলুটা একটু ডুমো ডুমো কেটেছি, তাই সেদ্ধ হতে সময় লাগছে। আর যতক্ষণ মশলা কষিয়েছি ততক্ষণ তো আর ঢেকে করতে পারিনি, তাহলে লেগে যাওয়ার চান্স থাকে। আর একবার যদি নিচে লেগে যায়, মানে পুড়ে যায়, একটু হলেও যদি পোড়ে, তাহলেই পুরো রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়। তো যখন দেখলাম আলুটা মোটামুটি 90%-এর ওপর সেদ্ধ হয়ে গেছে, তখন ওর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো মানে কাঁটাগুলো অ্যাড করেছি। আর এমনিতেই কাঁটার মধ্যে তো একটু আধটু তেল থাকেই, তেলটাও পুরো রিলিজ করবে। এরপরে গরম জল অ্যাড করে দিয়েছি যতটা পরিমাণে দরকার, যাতে জলটা পুরোটাই বলতে গেলে মোটামুটি 80% টেনে নেয়, একদম কষা কষা মাখা মাখা হবে। সেই জন্যই কিন্তু আমি একটু পেঁয়াজ মশলাপাতিগুলো বেশি দিয়েছিলাম। তো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি। আমি যেটুকু ঝাল খেয়েছি পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কার ঝাল, শুকনো লঙ্কার ঝাল আমি একদম নিতে পারি না। হয়তো আয়ুষ্মান আগে খেতাম গো খুব ঝাল, আশিসও খেতে পারে না ঝাল, আমিও খেতে পারি না। আচ্ছা, এরপরে আমার ঘরে বানানো যে গরম মশলা সেটা কিন্তু দিয়ে দিলাম। আমি শেয়ার করব আবার, কারণ গরম মশলাটা শেষ হয়ে গেল, আমাকে আবার বানাতে হবে। তো ব্যাস হয়ে গেল। এদিকে আমার রান্না একটু ঢেকে রাখলে তেলটা খুব ভালোভাবে ছেড়ে যাবে, আর খেতেও কিন্তু আলাদাই স্বাদ হয়। কাঁটা চচ্চড়ি, আর এখানে একটু অল্প কাঁকরোল ছিল, দুটো ভাজলাম, হালকা হালকা করে ভেজেছি ঢেকে ঢেকে অল্প তেলে। আর এদিকে ডাল, পেঁপে ভাতে দিয়েছি। আয়ুষ্মানের তো জানো যে মাছ টাছ খায় না, ইলিশ মাছ খায় না জীবনে, মানে আমি কি বলবো, যে শোনে আর ওখানে যাদের বাচ্চারা শোনে তারাও বলে, হ্যাঁ আয়ুষ্মান দাদা ইলিশ মাছ খায় না, এত টেস্টি মাছ। আয়ুষ্মান দাদা চিংড়ি মাছ খায়, ইলিশ মাছ খায় না। মাছের রাজা ইলিশ রে, বুঝলি? হবে হয়তো, বানাতে পারলে লোকেরা এসে নাও ভালো করে। কি সব মানে যুক্তি দিচ্ছে, বাচ্চাই থেকে যাবি তুই। বাচ্চা ইলিশ মাছের সাথে কিসের তা তো চিংড়ি মাছের মালাইকারি সবাই খায়। আমিও ইলিশ লাভার নই, কিন্তু তাও ইলিশ খাই। ভেটকি মাছ খেয়েছো কখনো? ভেটকি মাছ না রে ভাই, পাতুরি, এই তো ভেটকি মাছের কাটা খা। ইস খালি পাতুরি খাবে, দেখো দেখেছিস তো, খালি পাতুরি খাবে। তো আশিস না বিকেল 5:30টার সময় এসে ভাত খেয়েছে, কারণ ও কাটা চচ্চড়ি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। এরপরে ভাত টাত খেয়ে আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে এরপরে আবার বিকেলবেলায় দেখা হচ্ছে। ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ভক্ত জনों के संकट दास जनों के संकट क्षण में दूर करे। ओम करो गो देवा, शरण करो गो देवा, संतन की सेवा। ओम जय जगदीश, जो गावे सुख पावे, पाप हरो मन का स्वामी, पाप हरो मन। মানুষে ভাবে যে একা সংসারে বোধহয় খুব আনন্দ, কেউ কিচ্ছু বলার নেই, কেউ কিছু পেছনে লাগার নেই,
কিন্তু যার স্বামী, সে মানে যে স্বামী হবে না, মানে খুব সংসারী স্বামী যারা, সে হচ্ছে শাশুড়ি, ননদ, দেওর, ভাসুর, এক ননদ না 4-5 ননদ, তারপরে হচ্ছে ভাসুর, আরো যত রাজ্যের কুটনি বুদ্ধিওয়ালা মানুষজন আছে সবার মিশ্রণ ওই একজনই থাকবে। মানে তুমি যতই করো, এই করনি, ওই করনি, এই করতে পারোনি, তাই করতে পারোনি, এইটা খুঁত, ওইটা খুঁত, এটা ভুল, এটা ভুল, সব কিছু নিয়ে তোমার কাছে খালি মানে হাজির করবে যে তুমি কিচ্ছু পারো না, তুমি ভুল, সব কিছুতে করবে। লোকে ভাবে যে বাবা একা সংসার, কেউ কিছু বলার নেই। এই হচ্ছে অবস্থা। এখন এসেছে, আমি বলছি আজকালকে না আমার হাতটা খুব বাজেভাবে কেটেছে, দেখো বুঝতে, এখান থেকে এতটা তোমরা বুঝতে পারবে না, মানে অনেকটা গভীর হয়ে কেটেছে জিনিসটা। ছোট কিসে কেটেছে জানো, ওই যে আলু স্ম্যাশারটা থাকে না, ওই আলু স্ম্যাশারটা আমি ওর মাঝখানে যে ফাঁকাগুলো আছে ওগুলো যে প্রচন্ড ধার, সেটা আমি জানি না। আমি নর্মাল ভালো করে ঘষে পরিষ্কার করতে গেছি, ছোলার ডালটা স্ম্যাশ করার পর ভালো করে পরিষ্কার করছি ভেতরগুলো, এমন গভীরভাবে কেটে গেছে না যে একটু যদি, একে তো প্রচন্ড ব্যথা, তার উপরে একটু খোঁচা লাগলেই ব্লাড বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি বলছি যে, আমাকে বলছে পেঁপেটা কেটে খেতে পারোনি। সত্যি বলতে আমি ঠাকুরের সন্ধ্যা দিই, ঠাকুরের বাসন ধরছি, লেগে যাচ্ছে, 2-1টা বাসন ধুতে যাচ্ছে, এমন লেগে যাচ্ছে না ব্লাড বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। তো সারাটা দিন, মানে এটা ধরো কালকে একটু মানে কালকে শুকিয়ে যাবে, কিন্তু একটা দিন এইগুলো ভোগায়, সে তোমার বটিতে কাটুক বা কিছুতে। কদিন আগে কি হয়েছে তোমাদের বলিনি ঘটনাটা? কদিন আগে না, 6-7 মাস ধরে আমার একটা ক্লায়েন্ট মানে আমার কাছ থেকে ফার্নিচার নিয়েছিল। এবার কি হয়েছে, ও ফোন রিসিভই করছিল না, ঠিক আছে। এবার সচিন আমার পার্টনার, ও বহুবার করেছে, প্রায় 50-60 বার, আমিও 20-30 বার করেছি, রিসিভই করছিল না, সেমই নাম্বার, ঠিক আছে। এবার গেছি খুঁজতে ট্রেনে করে গেছি, মানে এরিয়াটুকুর মধ্যে, মানে সবাই পাড়া গ্রামে কীরকম হয়, কেউ মানে কারোর নাম যদি বাবার নাম বললে ওরকম চিনে যাবে। ওনার মেয়েটার বাবার নামটা বললাম, বললো হ্যাঁ। তারপর ওনার মেয়ের নাম বললাম, তখন বললো হ্যাঁ, ও তো কলকাতায় থাকে, এরকম ব্যাপার। আমি বললাম এরকম আমাদের কাছে একটা ফ্রিজ নিয়ে চলে এসছে, গত 7-8 মাস ধরে আমাদের কোনো রেসপন্স করছে না। তখন বলছে যে আমি ফোন করছি, উনি ফোন করলো, যে একবার করেছে ধরিনি, তারপরে সেকেন্ডবার ধরেছে। সেম নাম্বারে আমরা কিন্তু বহুবার ট্রাই করেছি, ধরিনি। এবার ধরে পরে কথা বলে, আপনি আমাদের বাড়িতে এসছেন কেন? তাহলে আপনি তো ভুল অ্যাড্রেস দিয়েছেন। চিন্তা করো, অন্যায় করেছে, আমার গলাবাজি, আমাদের গলাবাজি হচ্ছে। আর প্রায় 8,000 টাকার মতন আমাদের রেন্ট ডিউ হয়ে রয়েছে। এবার বলেছে রাতে পাঠাবে, না পাঠালে আবার একটা অ্যাড্রেস দিয়েছে, ওই অ্যাড্রেসে যাব, গিয়ে তারপরে। তার আগে ওরা থানায় গেছিল, মানে কিরকম ইয়ে দেখো। আর বাড়ির লোক কি বলছে? হ্যাঁ, বাড়ির লোক বলছে, আমি ওর মার নাম্বারটা চাইলাম যে আপনি আপনার নাম্বারটা দিন, যদি কোনো ইয়ে হয় তখন আপনাকে ফোন করবো। না, আমার নাম্বার তো দেওয়া যাবে না। আর থানায় গেছিলাম আমরা। এই হচ্ছে ব্যাপার। আমি আসছি, এখন আমার ক্লায়েন্ট এসছে। এই 7:30টায় তো ছুটি বাবু, আমাকে যেতে বলেছে। জানি। হ্যালো, আমি যাব তোমার সাথে। তো ভাবো, আবার কি বাড়ির লোকের তো ঠিক আছে অন্যায় করেছে, আমাদের বাড়ির লোক হলে কি হবে? আমার যদি বাড়ির লোক হতো না, আমি আমার বাড়িরও আগে আমাকে পেটাতো, সত্যি কথা। ছোট থেকে মানে কেউ দোষ করুক না করুক, ধরো সবাই দোষী আছে, আমার বাড়ির লোক এই করেছে, একে মারো আগে ধরে। আমি এরকম পরিবেশে বড় হয়েছি, দেখো। হ্যাঁ, মানে এরকম ছিল ছোটবেলা, যার ফলে কি ছোটবেলা সবাই একটু ইয়ে করে। বাড়ির লোক যদি সেই সময়, আমি নিজের চোখে দেখেছি, আমার নিজের চোখে দেখা, বাড়ির লোক অন্যায় করছে তো সেটাকে চেপে যাচ্ছে, ভেতরে শাসন করলে হবে না, এটা করলি কেন, এরপর আর করবি না, এরম বলে হবে না, ওকে লজ্জা দিতে হবে, ওকে সবার সামনে গিয়ে, মানে যার করেছে তার সামনে গিয়ে এরম করেছে তুমি ক্ষমা চাও, এইভাবে বাচ্চাকে শাসন করা উচিত। এখনকার বাবা মায়েরা কি করে আমি দেখেছি, এখনকার কেন, আমি নিজের চোখে দেখেছি, লুকিয়ে যাচ্ছে ব্যাপারটাকে, মানে সন্তানকে নিজে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে শাসন করছে, বাকিদের কাছে লুকিয়ে যাচ্ছে। সন্তান কি ভাবলো, ওই তো আমার মা ওই একটুখানি বলবে আর কি, আমি তো যা করার করবই। এই হচ্ছে ব্যাপার। ভাবো, মানে এতদিনে 8,000 টাকা রেন্ট পড়ে গেছে ওর, অনেক দিন 7-8 মাস ধরে কোনো রেন্ট দেয় না, একটা ফ্রিজ ভাড়া, তা 8,000 টাকা হয়েছে, মানে কত দিন হয়ে গেছে, কত মাস, কি অবস্থা। আমি তাই ভাবি, মানুষের মনুষ্যত্ব বলে আবার বলছে আমার বাড়িতে, আর আপনার তো ডকুমেন্টস নেওয়া হয়েছে, আপনার বাড়িতে গিয়ে আপনার খোঁজ করবেন, আপনি জিনিসটা নিয়ে চলে গেছেন, এটা কোনো কথা? আর কি
বলবে, মানুষকে বিশ্বাস করাও অ্যাকচুয়ালি এ 7-8 মাস আগে নিয়েছে না, আরও আগে বোধহয় নিয়েছিল না ও? নিয়েছে বছর দেড়েক খানিক হয়ে গেছে। হ্যাঁ, ততদিন দিয়েছে, তারপরে মাঝখানে যখন শিফটিং হয়েছে ও নিয়ে চলে গেছে, কাউকে বলা আচ্ছা, কওয়ারও আমি ব্যাপার নেই। পারছি না রেন্টটা দিতে, আমি রিটার্ন করে দিই। হ্যাঁ, আমি রেন্ট দাদা, দিতে, আমার কাছে রেন্ট নেই, আমি 2-3 মাস আমি এই ভাড়াটাও দিতে পারবো না, আমার হ্যাঁ, প্রবলেম আছে। হ্যাঁ। ঠিক আছে, সেটা একটা আলাদা আলাদা কথা। ব্যাপার। তুমি জানাও যে আমার জিনিসটা নেই, জিনিসটা আপনারা নিয়ে যান, আমি রেন্টে দিতে পারছি না, বাকি এতদিন আমার ভাড়া একটু হয়ে গেছে, আমি problem দিতে চলছে, পারবো। হ্যাঁ, problem এটা বললেও তো হয়ে যায়, ওরা সেটা অ্যাডজাস্ট করে দেয়, অনেক মানুষকেই করে। problem হতেই পারে, বললে- হয়ে যাবে। কি অবস্থা বলে, আজ পর্যন্ত এরকম হয়নি আমাদের। এই ফার্স্ট টাইম, আর কিছুই আছে, ওই জন্যই তো লিগাল ডকুমেন্ট সব নেই, নাহলে বাড়ি খুঁজে থোড়াই পেতাম। সেটাই তো। আর ডকুমেন্টস ছাড়া কি থোড়াই আমি দিব? আবার বলছে বাড়ি আপনি চিনলেন কি করে? বারে বা, ভেবেছে এটা চিনতে পারবে না, আমি নিয়ে বলো, আপনাকে তো আমি অ্যাড্রেস দিয়েছিলাম ভাড়া বাড়ির, আমি ভুয়ো অ্যাড্রেস দিয়েছেন আপনি তো। ওই অ্যাড্রেস কোনো অ্যাড্রেসই নেই। পুরো না, মানে খুব সজাগ ভাবে জীবনে, বিশেষ করে ব্যবসা এরকম ভাবে যদি করে, মানে খুব এরা খুব স্ট্রং বলে ব্যাপারটা ইয়ে করতে পারে না। কিন্তু কেউ ধরো একটা স্টার্ট আপ ছেলে মেয়ে ধরো শুরু করলো, প্রথম তো সবারই একটা ছোট দেখাই শুরু করে না, তা তাদের সাথে যদি এরকম করে বলো তো তারা আর ব্যবসাটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারবে? চলে যাবে কেন অন্যের জিনিস? সেটা কোনো কথা নাকি? আমার ইচ্ছা হলো, আমি কেউ আমাকে একটা জামা কারোর কাছ থেকে নিয়ে আমি পরলাম, আমার ইচ্ছা হলো আমি ফেরত দেবো না? বারে বা, না আমি দিতে পারিনি, দেবো না, এটা কোনো কথা নাকি? আমি দেবো না, আমার একজনের কাছ থেকে আমি জিনিস নিয়েছি, এগুলো কি, এগুলো তো মানে চিটিংবাজি। আবার বলছে বাড়ি কি করে গেলেন, বাড়ি কি করে চিনলেন, কি সাহস এদের বাড়িতে বাবা। গেলেন কেন? বাড়িতে যাব না, আপনি ফোন রিসিভ করছেন না, এখন কিভাবে ফোন রিসিভ করলেন? বললে না কেন সেটা? সেই মোবাইলে বলেছো আমরা থানায় গেছিলাম, হ্যাঁ, তখন কি বলছি? ওকে বলে দিত, আমরা কিন্তু থানায় গেছি। ও ভাবেনি, ও ভেবেছে কি আমি বোধহয় নিয়ে ভেগে যেতে পারবো। ফ্রিতে ফ্রিজটা ইউজ করুন। হ্যাঁ, কি অবস্থা, মানুষের মনুষ্যত্ব কোথায় চলে গেছে। হ্যাঁ, কলকাতা শহরে থাকছে ভাড়া দিয়ে, মানে পয়সা করে নিশ্চয়ই আছে। চলো, আমরা আজকে আয়ুষ্মান বলেছে না বাইরে থেকে, বলছে বাইরে থেকে পিৎজা আনবে মা, আজকে বাইরে থেকেও পিৎজা খাওয়ার ইচ্ছা ছিল, তো আমি তো বললাম যে 7টার পরে আসছে ওনারা, হ্যাঁ, ফোন করে দিচ্ছে। হ্যাঁ, তা আমার তো বাড়ির মানে বাইরের আমি খাবারটা এখন বলেইছি তোমাদের যে আমি নিজেও খেতে চাই না, আর অ্যাভয়েডও করি বাইরের খাবারটা যতটা সম্ভব। না এখন বলছি না, সেই জন্য ভাবলাম যে ঘরেই বানাবো পিৎজা। আমি 5 মিনিট আগে বলে দেবো। কি বলতো, আমি যে ময়দার প্যাকেটটা এনেছিলাম সেটা অনেক দিন হয়ে গেছে জানো তো, ময়দাগুলো শেষ করতে হবে, তবে আমি 1 প্যাকেট ময়দা আনবো, তার আগে ময়দা আনবো না। ওই জন্য গতকাল লুচিও করে নিয়েছি, আর অল্প ময়দা আছে, ওটা দিয়ে আজকের পিৎজাটা, পুরো ময়দা দেবো না, তাও আটা ময়দা মিশিয়ে খাবো, কারণ আমার তো ময়দা একদম খাওয়া হয় না। কেকও বানাইনি বিগত বেশ কিছু মাস হয়ে গেছিলো, যার ফলে কি আর বানিয়েছি, হয় ওটস দিয়ে বানিয়েছি, না হলে কি বলে ওই তোমার আটা দিয়ে বানিয়েছি, ফলে কি ময়দাটা অনেক দিনের হয়ে গেছে, করে নিতে হবে। আর কালকের আমি আবার সকাল সকাল ব্লগ শুরু করব, ওই জন্য আজকের ব্লগটা আমি জানি তোমরা আমার কাজকর্ম প্রচুর খুব ভালোবাসো দেখতে, আমিও দেখাতে চাই, কিন্তু এই আমাকে যাই হোক চলো, আয়ুষ্মানকে তো আমি আনতে যাব, সেই জন্য ভাবলাম ইস্টটা অন্তত ফার্মেন্ট করে রেখে যাই। যে কোনো ইস্ট দোকানেও পেয়ে যাবে, কমের মধ্যে পেয়ে যাবে, 15 টাকা 20 টাকাতেও পেয়ে যাবে। আমি এটা অনলাইন কিনেছিলাম, যদি লিঙ্ক পাই আমি শেয়ার করে দেবো, ভালো ইস্টের কোনো যদি থাকে। আর এখানে আমি 1.5 চামচ চিনি দিয়েছি, আর উষ্ণ গরম জল নিয়েছি, একদম উষ্ণ হবে, তার মধ্যে আমি 1.5 চামচ মতন ইস্ট দিয়ে দিলাম। হাতে মিনিট 10 টাইম আছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো যে আনা হয়েছে সেগুলো একটু ভাঁজ করে নিই, বিছানাপত্র ঠিকঠাক করে নিই। আর দেখো আমি একটা কথা বলি, একসময় জানো তো আমি তোমাদের বলেছিলাম যে আমি জামা কাপড় কুর্তির বিজনেস করেছিলাম, তখনও ধরো চেনা পরিচিতর মধ্যেই আমি কাউকে দিয়েছি যে ইনস্টলমেন্টে দেবে। দেখো একটা বিজনেস যারা করে তারা জানে সেটার মধ্যে একটা ইনভেস্টমেন্ট থাকে, তো যারা মাসে মাসে বা সময় দিচ্ছে তাদের তো উচিত যে সময়ের মতন তাদের থেকে দেওয়া। প্লাস তুমি আর একটা জিনিস খেয়াল করবে, তোমার নিজের লোকেরা বা তোমার চেনা বন্ধুবান্ধবরা, আমার বন্ধুরা নিয়েছিল, শুধু বন্ধুরাই নিয়েছিল, কিন্তু এমন বেশ কিছু মানুষজন ছিল যাদেরকে আমি নিতে দেখিনি, অন্যের কাছ থেকে নিচ্ছে কিন্তু আমার কাছ থেকে নেয়নি। ফলত তারাও যখন পরবর্তীকালে বিজনেস করেছে, সেম বিজনেস আমি ছেড়ে দেওয়ার পর, আমারও ইচ্ছে করেনি যে আমি তাদের থেকে কিছু নিই। হয়তো মন বলেছে
সেটা আমার ভালোত্ব ছিল, কিন্তু পরে মনে হয় না, এদেরকে না করাই ভালো। প্লাস আরও তো অনেক এই সমস্ত ব্যাপার থাকেই। তো সেই জন্য যখনই কোনো বিজনেস করে মানুষ শুরু করে, তখন না তাদেরকে অনেক কিছু মাথায় রেখে তারপরে নামতে হয়। যাই হোক, সবার সাথে সেগুলো খাটানো যায় না, সেটা বুঝে যায়। আর আমাদের সাথেও সেটা কিছু সমস্যা হয়নি ঈশ্বরের কৃপায়, যেরকম এই মেয়েটি করলো। সাধারণত কেউ সচরাচর এরকম আজ পর্যন্ত করেনি, এই ফার্স্ট টাইমই কেউ করেছে। এর থেকেও তো বেশি বেশি জিনিস মানুষের প্যাকেজেও নেয়, কিন্তু করেনি আজ পর্যন্ত কেউ। যাই হোক, আমি একটু রেডি হয়ে নিলাম, যাব আয়ুষ্মানকে আনতে। চলে এসেছি, ওদিকে ইস্টটাও ভালো মতন ফার্মেন্ট হয়ে গেছে। এখানে আমি নিচ্ছি 1.5 কাপ আটা, আর নেব 1 কাপের, হ্যাঁ ওই 1 কাপ মতনই নেব ময়দা। আনহেলদি আর হেলদি দুটো মেশানো জিনিস দিয়ে করছি। তাও দেখো ময়দা একটুখানি হলেও থেকে গেছে, ময়দাটা শেষ করতেই হবে এর মধ্যে, না হলে না মানে পোকা টাইপের ধরে যাবে। তো এর মধ্যে দিচ্ছি নুন। আচ্ছা, আমি তো মাইক্রোওভেনে করব, তোমরা মাইক্রোওভেনে না করে ছোট ছোট প্লেটের মধ্যে করে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে কিন্তু খুব ভালো পিৎজা করতে পারো, সেম প্রসেস। তো এর মধ্যে ওই দেখলে তো ইস্টটা কি সুন্দর ফার্মেন্ট হয়ে গেছিলো, সেটাকে দিয়ে দিলাম। ফার্মেন্ট না হলে কিন্তু ইস্ট দিয়ে লাভ নেই। এরপরে অল্প সামান্য তেল দিয়ে ওটাকে মাখিয়ে রেখে দিলাম। এখানে চিকেন, যেহেতু চিকেন পিৎজা বানাবো, চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আমি রসুন কুচি দিচ্ছি এর মধ্যে, তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি এই যে পিৎজা সিজনিং, আর দেবো হচ্ছে টমেটো সস। এই দিয়ে এটাকে কিছুক্ষণ যদি মাখিয়ে রাখতে পারো ভালো। আমার হাতে আর অতটা সময় নেই, বেশ রাত হয়ে যাচ্ছে, কারণ এই প্রসেসগুলো করতেও সময় লাগে। আর আমি জানি আমার ডেলি যে ছোটো ছোটো কাজগুলো তুলে ধরলে, মানে এই ধরো এই আনুষঙ্গিক কাজগুলোই তুলে ধরছি, তোমাদের বেশি ভালো লাগে। কিন্তু দেখো আমিও মানুষ, আমারও সবসময় না ইচ্ছা, মানে শরীর দেয় না। ইচ্ছে করে হয়তো এটা করি ওটা করি, এটা দেখাই ওটা দেখাই, কিন্তু আমার সত্যিই শরীর দেয় না। তখন মনে হয় ঠিক আছে একটু অল্প অল্প করে আমি শেয়ার করে দিই। দেখো মিস করার থেকে আমার মনে হয় কাজটার কন্টিনিউ করে রাখা ভালো। ডেলি ব্লগ দেওয়া কতটা চাপের, যারা শুরু করে শেষ করেও দিয়েছো, হয়তো পারোনি, তারাও জানো। আর যারা শুরু করবে ভাবছো তারা শুরু করো, সেটা ঠিক আছে, কিন্তু যারা পারেনি তাদেরকেও হ্যাটস অফ করা উচিত, কারণ তারাও পারেনি মানে তারা কিন্তু হেরে যায়নি, অনেকটা কষ্ট করেও তারাও চ্যানেলে কিন্তু এগিয়েছিল। যাই হোক, সেইটাই বললাম, কন্টিনিউ করে যাওয়াটা হচ্ছে সব থেকে বড় কথা। কত ভিউজ হলো, কত ইনকাম হলো, সেটা কিন্তু কোনোভাবেই বড় কথা নয়। তোমার কাজটা তুমি চালিয়ে যেতে পারছো কি না, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তাই আমি তাদের আবারও উৎসাহ দেবো যে কাজটা করো, যতটুকু পারো, যেটুকু পারো ভিডিও দাও। এখানে আমি ময়দাটাকে দেখলে তো বেলা ঝামেলাতেই গেলাম না, জাস্ট ফেলে এরকম বড় ট্রে থাকে মাইক্রোওভেনের, সেখানে স্প্রেড করে দিলাম হাত দিয়ে দিয়ে। আর তোমাদের যদি প্লেটের ওপর দাও তাহলে একটু মোটা করে বেলে নেবে, ঠিক আছে, কারণ প্লেটে ওভাবে করতে পারবে না, ছড়াতে পারবে না। তারপরে আমি কাঁটা চামচ দিয়ে ওটাকে মানে ছেদ করে দিয়েছি যাতে রুটির মতন ফুলে না ওঠে গরমে। তারপরে এর মধ্যে টমেটো সস দিয়েছি। যদি পিৎজা সস দিতে চাও, আমি পিৎজা সসের রেসিপি একসময় শেয়ার করবো, আগের থেকে একটু বানিয়ে রাখলে আমার সুবিধা হবে। এই মুহূর্তে আমি বানিয়ে নিতে পারতাম, সেটা একটু সময় সাপেক্ষ, অতটা সময় তো আমাদের হাতে থাকে না। তো এরপরে আমি টমেটো সসটাকে ভালো করে স্প্রেড করে দিলাম, দিয়ে এখন এর মধ্যে ওই যে বানিয়ে রেখেছি যে টপিংসগুলো, চিকেন, তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলোকে ছড়িয়ে দিয়েছি। পেঁয়াজ ক্যাপসিকামগুলো কিন্তু আমি ভাজিনি, কিচ্ছু করিনি, শুধু গরম চিকেনের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাতে একটু নরমও হয়ে গেছে, ফ্লেভারফুল হয়েছে, ব্যাস এইটুকুই। এরপরে গোল গোল করে টমেটো কেটে রেখেছিলাম, খুব ভালো লেগেছে। তবে টমেটোগুলো এখন খুব টক, একদম দেশি টমেটো তো ভীষণ টক, তো এরকম গোল গোল করে দিয়ে দিয়েছিলাম। আর ওপর থেকে মজারেলা চিজ দিয়েছি। এই চিজের মজারেলা চিজটা ভালো লাগলো না, মানে সেই যে মজারেলা চিজ একটা স্প্রেড করে স্টিকি ভাব হয়, সেটা কিন্তু নেই। সাইডে সাইডে একটু বাটার লাগিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে না হলে শক্ত হয়ে যায়। তো এদিকে হয়ে গেছে, এখন ওপর থেকে এই যে অরিগ্যানো যে সিজনিংটা আছে সেটা দিয়ে দিলাম। এরপরে আমি মাইক্রোওভেন 180 ডিগ্রিতে 5 মিনিটের জন্য প্রিহিট করেছিলাম, তারপরে 190 ডিগ্রি সেলসিয়াসে আমি 20 মিনিটের জন্য প্রথম বেক করেছি, তারপরে আরও 2-3 মিনিট বাড়িয়ে দিয়েছিলাম। তোমরা দেখবে কতটা পারফেক্ট পিৎজা হয়। আর বাইরে এই যে লার্জ পিৎজার কত দাম নেয় তোমরা বলো, বাড়িতে তো মোটামুটি চিকেন থাকে, ময়দা থাকে, আটা থাকে, সবই থাকে। ময়দা না খেতে চাইলে পুরো আটা দিয়েও করতে পারো। আমায় যেহেতু একটা রেসিপি শেয়ার করতে হয় এবং সেটা ভালো করে করতে হয়, আমার মানে আমি তো উল্টোপাল্টা কিছু কন্টেন্ট দিতে পারবো না, যাতে আমার কন্টেন্টটার একটা ভ্যালু থাকে, সেই জন্য আমি ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো হয়ে গেছে। আমি না পিৎজা কাটারটা সাবধানে রাখতে গিয়ে কোথায় রেখেছি আমি কিছুতেই খুঁজে পেলাম না। খুন্তি দিয়েও কেটে নেওয়া যায়, অসুবিধা হয় না, ছুরির থেকে খুন্তিতে কাটতে বেশি সুবিধা হয়। তো কতটা সফট হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা না খেলে এইভাবে বুঝবে না। আর যারা ইস্ট দিতে চাইছো না, তারা ময়দাটা মাখবে টক দই, 1 চামচ বেকিং পাউডার দেবে, আর
হাফ চামচেরও কম বেকিং সোডা দেবে, তাহলেই কিন্তু একদম। আর ওটার জন্য তোমায় কোনো রেস্টিং টাইম দিতে হবে না, সঙ্গে সঙ্গে করতে পারবে, সেম খেতে হবে। একটু তো হেরফের হয়, ইস্টের আলাদাই একটা মানে টেস্ট থাকে। তো এটা আয়ুষ্মানকে আগে দিলাম। আর ওই যতটা ময়দা আমি মেখেছিলাম আটা ময়দা মেশানো, সেটা দিয়ে টোটাল 2 বড় লার্জ পিৎজা হয়েছে। তো অনেক সাশ্রয়ীও বটে, আর তার সাথে সাথে তুমি বুঝতেই পারছো এর মধ্যে না কোনো মানে প্রিজারভেটিভ আছে না কিছু। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।